তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, আমি সৌমিত্র চট্টোপাধ্যায় শুরু করছি তোমার আকাশ তোমার বাতাস। তুলনাটা ক্লিশে, তবু বলি এই আসর কিন্তু নিছকই গঙ্গা জলে গঙ্গা পুজো। রবি ঠাকুরের কথা আর রবি ঠাকুরের গান দিয়েই তাকে ফিরে পাওয়ার চেষ্টা। এছাড়া আর কীভাবেই বা ফিরে পাবো তাকে? বর্ষায় আকাশে যখন মেঘ রৌদ্রের লুকোচুরি, দিকে দিগন্তে জলধারা, জলধারা নাকি চোখের জল, সেই চোখের জলে লাগলো জোয়ার। এই শ্রাবণে রবি ঠাকুরকে ফিরে পাওয়ার জন্য আজ আমাদের বিষয় আক্ষরিকই রবি ঠাকুরের গান। অবাক হচ্ছে নিশ্চয়ই, রবি ঠাকুরের গান তা আবার আক্ষরিক, মানেটা কি? মানেটা এই যে আজ আমাদের কথা বলার বিষয় রবি ঠাকুরের নিজের গলায় গাওয়া গান, কবির স্বকণ্ঠের গান। আজ যখন স্পুল, টেপ, ক্যাসেট ইত্যাদি পেরিয়ে প্রযুক্তি কম্প্যাক্ট ডিস্ক, ডিজিটাল ডিস্কে পৌঁছে গিয়েছে, অপটিক্যাল প্রযুক্তি নিখুঁত এবং জীবন্তভাবে ধরে রাখছে যে কোনো শব্দ, একসঙ্গে অজস্র ট্র্যাকে সাউন্ড রেকর্ডিং, তারপর 5.1 চ্যানেল ডিজিটাল ডলবি হোম থিয়েটারে সেই আওয়াজ জেগে উঠছে ঘরে ঘরে, তখন কিন্তু সেই মানুষটি আর নেই। আক্ষেপ হয় রেকর্ডে তাঁর যে কণ্ঠ ধরা আছে তা একই কবির বার্ধক্যের স্বর, তাই সেই আদ্যিকালের প্রযুক্তিতে স্বরগ্রহণের ব্যবস্থা। যখন তার গলায় যৌবনের দাপট ছিল, 7 স্বরের উঠোনে ঋতুরঙ্গে ছায়া এসে পড়তো অবিরাম, তখন কোথায় আজকের সিডি, কোথায় বা আধুনিকতম নুয়েন্ডো সফটওয়্যারের ডিজিটাল রেকর্ডিং? কিছু স্মৃতিবাদ আর কিছুই ধরা নেই। সেই স্মৃতি বলছে রবি ঠাকুরের গলায় গাওয়া প্রথম যে গানটির সন্ধান পাওয়া যাচ্ছে তা একটি ব্রহ্মসঙ্গীত। মহর্ষি দেবেন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র গণেন্দ্রনাথ ঠাকুরের রচনা, প্রকাশিত হয়েছিল 1790 শতাব্দের আষাঢ় সংখ্যা তত্ত্ববোধিনী পত্রিকায়। গানের প্রথম চরণ, দেখিলে তোমার সে অতুল প্রেম আননে। একটু বলে নেওয়া ভালো, কবির কণ্ঠে গীত বিভিন্ন গানের ইতিহাস অতি যত্নে সংকলন করেছেন শ্রী পার্থ বসু। আজকের আসরে আমার মুখ্য অবলম্বন আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁরই গ্রন্থ গায়ক রবীন্দ্রনাথ। যে কথা বলছিলাম, কবির প্রথম যৌবনে রচিত একটি গান, তার খবর নিতে গিয়ে আসুন আমরা একটু ইতিহাসে ফিরে যাই। জীবন স্মৃতির পাণ্ডুলিপিতে রবীন্দ্রনাথ লিখেছেন, বলি ও আমার গোলাপবালা গানটা এমনি আর এক রাত্রে লিখিয়া বেহাগ সুরে বসাইয়া গুনগুন করিয়া গাহিয়া বেড়াইতেছিলাম। এ সময় বোম্বাইয়ের একটি গৃহস্থ ঘরে ওই একই উদ্দেশ্যে মেজদাদা সত্যেন্দ্রনাথ রবীন্দ্রনাথকে রেখেছিলেন। সেখানে আলাপ হলো সেই বাড়ির কোনো একটি এখনকার কালের পড়াশোনাওয়ালা মেয়ের সঙ্গে। সেই মেয়ে আনা তড়খরের অনুরোধে তাকে একটি নাম দিয়েছিলেন, নলিনী। রবীন্দ্রনাথ লিখেছেন, বেঁধে দিলুম সেটাকে কাব্যের গাঁথুনিতে, শুনলেন সেটা ভোরবেলাকার ভৈরবী সুরে। গানটি হলো শুনো নলিনী খোলো গো আঁখি। যখন ইতিহাসের কথা উঠল তখন পুরনো কথাগুলো একবার শুনে নিলে মন্দ হয় না। আজ আমরা সবিস্ময়ে এমন একটা দৃশ্য কল্পনা করি যে কোনো সভা হচ্ছে, সেখানে সমাগত জনমণ্ডলীর সামনে গান করছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আজ হয়তো এই দৃশ্য কল্পনা মাত্র, কিন্তু একটা সময় তো বাস্তব ছিল এটা। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই প্রথম প্রকাশ্যে গান গাওয়ার ইতিহাসটা কী রকম? সাহিত্যসেবীদের মধ্যে পারস্পরিক আলাপ পরিচয় ও সদ্ভাব বৃদ্ধির জন্য বিদ্বজ্জন সমাগম সভার অধিবেশন হতো জোড়াসাঁকোয়। এমন একটি সভার বিবরণ দিয়েছেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গত শনিবার রাত্রে 6 বৈশাখ বাবু দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও সিভিলিয়ান বাবু সত্যেন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে বাংলা গ্রন্থকার ও সংবাদপত্রের সম্পাদকদিগের অনেকে তাহাদিগের জোড়াসাঁকোর ভবনে সমবেত হন। অতঃপর ঠাকুর পরিবারের ছোট ছোট কয়েকটি বালক বালিকা চৌতাল প্রভৃতি তালে তান লয় বিশুদ্ধ সঙ্গীত করিয়া সভাস্থবর্গকে চমৎকৃত করিল। ভারত সংস্কারক 1281, 12ই বৈশাখ শুক্রবার। হয়তো এই গানের দলে 13 বছরের বালক রবীন্দ্রনাথ ছিলেন। হিন্দু মেলার 1877 সালের অধিবেশনে রবীন্দ্রনাথের কবিতা পাঠ রবীন্দ্র জীবনী পাঠকের কাছে খ্যাতি পেয়েছে। সেখানে তার গান পরিবেশনেরও খবর দেখি।
সমসাময়িক পত্রিকা সাধারণের 4 মার্চ 1877 সংখ্যায় লেখা আছে, এমন সময় মহর্ষি দেবেন্দ্রবাবুর পুত্র জ্যোতিরিন্দ্র এবং রবীন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হয়। রবীন্দ্রবাবু দিল্লির দরবার সম্পর্কে একটি কবিতা এবং একটি গীত রচনা করিয়াছিলেন। আমরা একটি প্রকাণ্ড বৃক্ষচ্ছায় দুর্বাসনে উপবিষ্ট হইয়া তাহার কবিতা এবং গীতটি শ্রবণ করি। রবীন্দ্র এখনো বালক, তাহার বয়স 16 কি 17 বৎসরের অধিক হয় নাই। সম্ভবত এইখানেই প্রথম রবীন্দ্রনাথকে প্রকাশ্যে স্বরচিত গান গাইতে দেখা যাচ্ছে। কিন্তু এই গীতটি কি খুব স্পষ্ট করে উল্লেখিত হয়নি। রবীন্দ্রনাথের বিস্তৃত জীবনগ্রন্থাদিতেও অনাবিষ্কৃত। সমসাময়িক কালে রচিত ওই বিষাদিনী বীণা বাহার কাওয়ালি, ভারত রে তোর কলঙ্কিত পরমাণু রাশি ভৈরবী, ঢাকরে মুখ চন্দ্রমা জলদে গৌড়মল্লার, এর মধ্যে কোনো একটি কবি শুনিয়েছিলেন। প্রথমোক্ত গানটি তিনি গেয়েছিলেন এমন অনুমান করা হয়েছে। ইতিমধ্যে আমরা আন্না তরকারের কথা শুনেছি। বিলেত যাওয়ার আগে কবির সঙ্গে তার পরিচয়, তারপর কবির বিলেত যাত্রায় এবং সেখানে গিয়ে পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে তার পরিচয় হলো। মেজদাদা সত্যেন্দ্রনাথের সঙ্গে বিলেত গিয়ে তাঁদের ব্রাইটনের বাড়িতে উঠলেন তরুণ রবীন্দ্রনাথ। সেখানে ছিলেন মেজ বউ ঠাকুরুন জ্ঞানদানন্দিনী দেবী এবং তার 2 সন্তান, কন্যা ইন্দিরা এবং পুত্র সুরেন্দ্রনাথ। ইন্দিরা অর্থাৎ পরবর্তীকালের ইন্দিরা দেবী চৌধুরানী। তিনি রবীন্দ্র স্মৃতিতে লিখছেন, ছেলেদের মন ভোলানোর তাঁর একটি উপায় ছিল নানা রকম মজা করে গান গাওয়া। যেমন আজু মরণ বন বলে গানটি মধ্যলয়ে আরম্ভ করে দ্রুত হতে দ্রুততর লয় গিয়ে যখন তুমসন হাম হলমল কর রামকে রমকে ঝোলে গাইতেন, তখন শেষকালে তার ঠোঁট দুটি যেন কেবল কাঁপত আর আমরা হেসে কুটি কুটি হতুম। ডার্লিং ইউ আর গ্রোয়িং ওল্ড প্রভৃতি ইংরেজি গানের সুরও মজা করে টেনে টেনে গাইতেন। সেই সময় থেকেই বিলিতি সঙ্গীতের সঙ্গে তার পরিচয় হয় এবং শুনেছি তার সুরেলা জোরালো তার সপ্তকের চড়া গলা, যাকে ওদেশে বলে টেনার, শুনে ওরা মুগ্ধ হতো। এটুকু মনে আছে যে ওয়ন্ট ইউ টেল মি মলি ডার্লিং, গুড বাই সুইট হার্ট, গুড বাই প্রভৃতি তখনকার জনপ্রিয় গানগুলি তিনি গাইতেন। ইন্দিরা দেবীর এই স্মৃতিচারণা ছাড়াও আমরা জানতে পারি ডেভনশায়ারের টর্কিতে রবীন্দ্রনাথ ছিলেন মেজ বউ ঠাকুরানীর আদরে যত্নে। সেখান থেকে লন্ডনে ফিরে এক ডাক্তারের পরিবারে আশ্রয় নিলেন। পরিবারের ডাক্তার স্কট ছাড়া ছিলেন তাঁর স্ত্রী, 4 মেয়ে, 2 ছেলে। তৃতীয় কন্যাটি গান বাজনায় কুশলী। ইউরোপ প্রবাসীর পত্র গ্রন্থে রবীন্দ্রনাথ সেখানে প্রতিদিনের জীবনযাত্রা যে বিবরণ দিয়েছেন তাতে রয়েছে, ডিনার খেয়ে 7টার সময় আমরা সবাই মিলে ড্রয়িং রুমে গিয়ে বসি। আগুন জ্বলছে, আমরা আগুনের চারিদিক ঘিরে বসলাম। এক একদিন আমাদের গান বাজনা হয়। আমি ইতিমধ্যে অনেক ইংরেজি গান শিখেছি। আমি গান করি, মিস স্কট বাজান। মিস স্কট আমাকে অনেকগুলি গান শিখিয়েছেন। রবীন্দ্রনাথ আরও লিখেছেন, দেশে ফিরে আসা এই সকল এবং অন্যান্য বিলাতি গান স্বজন সমাজে গাহিয়া শোনাইলাম। সকলেই বলিলেন, রবির গলা এমন বদল হইল কেন, কেমন যেন বিদেশি রকমের, মজার রকমের হইয়াছে। এই বিলেতি গানের ছাঁচ শুধু কবির গলায় এলো তা নয়, তার রচনাতে এলো সেই আদল। বিদ্বজ্জন সমাগম সভার একটি অধিবেশন উপলক্ষে রচিত হল বাল্মীকি প্রতিভা। সেই অধিবেশনের তারিখ বাংলা সন 1287, শনিবার 16ই ফাল্গুন। ইংরেজি তারিখটা ছিল 26শে ফেব্রুয়ারি 1881। সেই অভিনয় খুবই প্রশংসা পেয়েছিল। জোড়াসাঁকো মঞ্চে একাধিকবার অভিনীত হয়েছে বাল্মীকি প্রতিভা। শেষবারের মতো সম্ভবত 1886 মার্চ মাসে। সেই অভিনয়ের দর্শক ছিলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়। তাঁর স্মৃতি থেকে একটু শুনি আমরা। আমার বয়স তখন 15-16 বছর। পাড়াগাঁয়ের স্কুলে পড়তাম। গ্রীষ্মের ও শীতের ছুটিতে কলকাতায় আসতাম। আমার বড়দাদা মহর্ষি দেবের খাজাঞ্চি ছিলেন। একবার শুনলাম বাবুদের বাড়িতে বাল্মীকি প্রতিভার অভিনয় হবে। বড়দাদা বললেন, 2 দিন অভিনয় হবে। প্রথম দিন সাহেব শুভ, কলকাতার বড় বড় মান্যগণ্য লোক অভিনয় দেখবেন। পরদিনের অভিনয় সাধারণের জন্য, সেদিন তুমি গেলে দেখতে পাবে। বাড়িতে এই শেষ বাল্মীকি প্রতিভার অভিনয়ে খুব ধুমধামই হয়েছিল। দর্শকরা কবির সেই বাল্মীকি বেশ দেখে চিত্রার্পিতের মতো নির্বাক, নিস্পন্দ। তখন কবি কণ্ঠে সঙ্গীত শোনা গেল। কবি গাইলেন, এক ডোরে বাঁধা আছি মোরা সকলে,
তারপরের দৃশ্য কালী প্রতিমা, বাল্মীকির স্তবগান, রাঙা পদ্ম যুগে, একে মধুর কণ্ঠ, তাতে সময়োপযোগী বেহাগ রাগের সুরে ছন্দবন্দন। সেই স্তুতিগীতি গানের স্বরসম্পদে সম্পূর্ণ হয়ে আসর একেবারে মাত করে ফেললে। গান গাওয়া শেষ হলো। বাল্মীকি নেপথ্যের অভিমুখ হলেই দর্শকদের মধ্যে মহাকোলাহল উঠল, এনকোর এনকোর। সকলেই কবির সেই এক ফেরতা গান শুনে তৃপ্তি লাভ করতে পারেননি, আবার শোনবার জন্য সমুৎসুক। কবি কি করবেন? আবার ফিরলেন। গানের আমূল পুনরাবৃত্তি হলো, কবি নেপথ্যে অন্তর্হিত হলেন। আর এনকোর হলো না, কিন্তু সকলে অতৃপ্ত না হলেও সুতৃপ্ত হওয়ার ভাব কারো মুখে দেখা গেল না। এরপরে রামপ্রসাদ ঈশ্বরের শ্যামা সঙ্গীত, শ্যামা এবার ছেড়ে চলেছি মা। এবার একটি বর্ষার গান। ঠিক এক বচনে গান হয়তো নয়, বলা ভালো গানের গুচ্ছ। দ্বিতীয়বার বিলাত যাত্রার সময় মাদ্রাজ নাকি হালফিল পরিচয় চেন্নাই বলবো, সেখান থেকে ফিরে এলেন রবীন্দ্রনাথ। ঠাঁই নিলেন দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কাছে চন্দননগরের বাগান বাড়িতে। সেখানে বেলা অবেলায় গানের ভেলা ভাসিয়ে দিলেন। কখনো বা ঘনঘোর বর্ষার দিনে হারমোনিয়াম যন্ত্রযুগে বিদ্যাপতির ভরা বাদর মাহ ভাদর পদটিতে মনের মতো করিয়া সুর বসাইয়া বর্ষার রাগিনী গাইতে গাইতে বৃষ্টিপাত মুখরিত জলধারাচ্ছন্ন মধ্যাহ্ন খ্যাপার মতো কাটাইয়া দিতাম। কখনো বা সূর্যাস্তের সময় আমরা নৌকা লইয়া বাহির হইয়া পড়িতাম। জ্যোতিদাদা বেহালা বাজাইতেন, আমি গান গাহিতাম। পূরবী রাগিনী হইতে আরম্ভ করিয়া যখন বেহাগে গিয়া পৌঁছিতাম, তখন পশ্চিম তটের আকাশে সোনার খেলনার কারখানা একেবারে নিঃশেষে দেউলে হইয়া গিয়া পূর্ব বনান্ত হইতে চাঁদ উঠিয়া আসিত। অবনীন্দ্রনাথের বয়স তখন 9 বছর। এই গঙ্গার ধারের স্মৃতি রবীন্দ্রনাথের গানের সুরে রঞ্জিত হয়ে আজীবন তার স্পষ্ট মনে ছিল। জ্যোতি কাকামশাই থাকেন ফরাসডাঙ্গার বাগানে, আমরা থাকি চাঁপদানির বাগানে। তখন মাসটা কি মনে পড়ছে না, খুব সম্ভব বৈশাখ, আমের সময়। খুব আমটাম খাওয়া হলো, রীতিমতো পেটের সেবা করে তারপর গান। জ্যোতি কাকামশাই বললেন, রবি গান গাও। গান হলেই রবির গান হবে। আমি তখন 7-8 বছরের ছেলে, রবি কাকার 10 বছরের ছোট। সেই গানটি হলো ভরা বাদর মাহ ভাদর। গঙ্গার ধারে জ্যোতি কাকামশাই হারমোনিয়াম বাজাচ্ছেন, প্রথম সেই গান শুনলুম। সেই সুর এখনো কানে লেগে রয়েছে, কি চমৎকার লাগলো। গান হতে হতে সন্ধ্যা হলো, মেঘ উঠল, গঙ্গার উপর কোন নগরী মেঘ। নতুন কাকিমা বললেন, আর না, এবার ছেলেদের নিয়ে রওনা দাও। ঘোড়ার গাড়িতে আস্তে আস্তে কি ঝড়, কি বৃষ্টি। বাল্যকালে যখন সুরবোধ হয়নি, তখন সেই গান শুনে ভালো লেগেছিল। ভরা বাদর গাইবার সঙ্গে সঙ্গে সুরের বর্ষার সঙ্গে সত্যিকার বর্ষা নামল। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেরই লেখায় আছে তার গান গাওয়ার বৃত্তান্ত, অনেক জায়গাতেই আছে। আপাতত আপনাদের সেই অংশটুকু শোনাই যেখানে তিনি বলছেন, গলা এককালে ছিল বটে, গাইতেও পারতুম গর্ব করবার মতন। তখন কোথাও কোনো মিটিংয়ে গেলে সবাই চিৎকার করত, রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের গান বলে। আজকাল রবি ঠাকুরের গান বলতে বোঝায় তার রচিত গান, গীতও নয়। তোমরা আমায় এখন একবার গাইতে বলেও সম্মান দাও না। যখন গাইতুম তখন গান লিখতে শুরু করিনি তেমন, আর যখন গান লিখলুম তখন গলা নেই। আর একবার রবীন্দ্রনাথ অমল হোমকে বলেছিলেন, তখন তোমরা সব ছিলে কোথায়? লগ্নটি সব বইয়ে দিয়ে তোমরা আজ এসেছো অসময়। এই সময় 1884 23শে মার্চ অক্রুর দত্ত লেনে সাবিত্রী লাইব্রেরির 5ম বার্ষিক অধিবেশনের বিবরণীতে পাওয়া যায়, 1290 সালে 11ই চৈত্র অপরাহ্ন 6টার সময় 5ম বার্ষিক অধিবেশন হয়। শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর অকাল কুষ্মাণ্ড নামক প্রবন্ধ পাঠ করেন। পরিশেষে তোমারই করে মা সঁপিনুয়ে প্রাণ এবং দেশে দেশে ভ্রমি ইত্যাদি সঙ্গীত গীত হয়। এখানে একটা কথা আপনাদের একটু জানিয়ে রাখি, এই যে প্রথম যে গানটি বললাম, তোমারই করে মা সঁপিনুয়ে প্রাণ, এটার কিন্তু শুদ্ধ পাঠ হবে তোমারই তরে মা সঁপিনুয়ে দেহ। এর পরের গানের সূত্রে ধরা আছে কবির জীবনের একটি গূঢ় গভীর বেদনা। জীবন স্মৃতিতে তিনি লিখছেন, আমার 24 বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল
তাহা স্থায়ী পরিচয়, তাহা আমার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে। এই মৃত্যু নতুন বৌঠান কাদম্বরী দেবীর আত্মহত্যা 1884 19 এপ্রিল। রবীন্দ্র জীবন ও সাহিত্যের পাঠক জানেন তার পরবর্তী সুদীর্ঘ জীবনে এই মৃত্যু একটি কঠিন দগ্ধ গভীর রেখা চিহ্নিত করে দিয়েছিল। যাহাকে ধরিয়াছিলাম তাহাকে ছাড়িতেই হইল, এই নিষ্ঠুর অভিজ্ঞতার আলোকে রবীন্দ্রনাথ নির্লিপ্ত হইয়া দাঁড়াইয়া মরণের বৃহৎ পটভূমিকার উপর সংসারের ছবিটি দেখলেন। নতুন বৌঠানের জীবৎকালে এবং মৃত্যুতেও তাঁকে নিয়ে একাধিক গান রচিত হয়েছে, কিন্তু তার প্রয়াণে শোকার্ত কবির মনে একটি গান বারবার আবৃত্ত হয়েছে। দীর্ঘকাল পরে সেই ঘটনা তিনি রানীচন্দ্রকে বলেছেন। নতুন বৌঠান মারা গেলেন, কি বেদনা বাজল বুকে। মনে আছে সে সময় আমি গভীর রাত পর্যন্ত ছাদে পায়চারি করেছি, আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছি, কোথায় তুমি নতুন বৌঠান, কোথায় তুমি নতুন বৌঠান, একবার এসে আমায় দেখা দাও। কতদিন এমন হয়েছে, সারা রাত এভাবে কেটেছে। সেই সময় আমি এই গানটাই বেশি গেয়েছি, আমার বড় প্রিয় গান বলে গেয়ে উঠেছেন, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। এই গান তো প্রাণ থেকে উঠে আসা সঙ্গীত। কিন্তু এমনও হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে গান গাইতে হয়েছে নিতান্ত অনুরোধে। অতি পরিচিত কারো অনুজ্ঞা ফেলতে পারেননি, অথচ গান গাইবার সেই উপলক্ষের সঙ্গে প্রাণের কোনো যোগ নেই। সেরকম একটি ঘটনার কথা শোনাই। গান গেয়েছিলেন কবি, কিন্তু সেই গানের মধ্যেই ধরা ছিল তার প্রতিবাদ। সেরকমই একটি গান, আমায় বলো না গাহিতে বলো না। পুলিন বিহারী সেনকে একটি চিঠিতে তিনি লিখছেন, একদিনের ঘটনা মনে পড়ছে, সে বহুদিন পূর্বের কথা। তখনকার দিনে আমাদের রাষ্ট্রনায়কদের অঙ্গুলি তোলা ছিল রাজপ্রসাদকণা বর্ষণের প্রত্যাশায়। একদা কোনো জায়গায় তাদের কয়েকজনের সান্ধ্য বৈঠক বসবার কথা ছিল। তাদের দূত ছিলেন আমার পরিচিত এক ব্যক্তি। আমার প্রবল অসম্মতি সত্ত্বেও তিনি বারবার করে বলতে লাগলেন, আমি না গেলে আসর জমবে না। শেষ পর্যন্ত ন্যায্য অসম্মতিকেও বলবৎ রাখবার শক্তি বিধাতা আমাকে দেননি, যেতে হলো। ঠিক যাবার পূর্বক্ষণেই আমি নিম্নোদ্ধৃত গানটি রচনা করেছিলাম, আমায় বলো না গাহিতে। এই গান গাবার পর আসর জমল না, সভাস্থগণ খুশি হননি। এই চিঠির তারিখ হচ্ছে 20/11/37। রথীন্দ্রনাথ ঠাকুরের পিতৃস্মৃতিতে গানের জন্মকথাটি আরও বিশদভাবে বলা রয়েছে। রথীন্দ্রনাথও শুনেছেন অবশ্য তাঁর পিতৃদেবের কাছেই, কিন্তু ইতিহাসটি এখানে বিশেষ পরিচ্ছন্নভাবে বিবৃত বলেই উদ্ধারযোগ্য। কলকাতায় সেবার কংগ্রেস হচ্ছে, নানান প্রদেশ থেকে বড় বড় নেতারা এসেছেন। দেশোদ্ধার কি করে করা যায় তাই নিয়ে কদিন ধরে ওজস্বী বক্তৃতা অনেক হয়ে গেছে কংগ্রেসের মঞ্চ থেকে। হাট ভাঙার আগে তারকনাথ পালিত ঠিক করলেন তাঁর বাড়িতে নেতাদের ডিনার পার্টি দেবেন। উদ্দেশ্য পরস্পরকে সাধুবাদ দেয়া। আমার পিতাকে পালিত সাহেব কেবল সাদর নিমন্ত্রণ জানিয়ে ক্ষান্ত হলেন না, বিশেষ করে অনুরোধ করলেন নেতাদের বিনোদনের জন্য গান গাইতে হবে। ইংরেজি কায়দায় ডিনার পার্টি কী ধরনের হবে বাবা সহজেই অনুমান করেছিলেন। সেই বিদেশি আবহাওয়ার মধ্যে স্বদেশি গান গাইতে তাঁর একটুও ইচ্ছা করছিল না। উতলা মন নিয়ে গাড়িতে উঠলেন। আহারান্তে বক্তৃতা যখন চলছে তার মধ্যে একসময় বাবাকে গান গাইতে বলা হলো। বাবা গাইলেন, আমায় বলো না গাহিতে বলো না। গান শুনে সকলে স্তব্ধ। ডিনার পার্টি মাটি হয়ে গেল। জীবন স্মৃতি থেকে জানতে পারছি তাঁর আর একটি গান রচনার কথা। সেই গান পিতা মহর্ষি দেবেন্দ্রনাথকে শুনিয়েছিলেন কবি। ঘটনাটি আপনাদের অনেকেরই জানা, তবু আরেকবার শুনে নেওয়া যাক। একবার মাঘোৎসবে, মাঘ 1293, সকালে ও বিকেলে আমি অনেকগুলি গান তৈরি করিয়াছিলাম। তার মধ্যে একটি গান, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। পিতা তখন চুঁচুড়ায় ছিলেন। সেখানে আমার এবং জ্যোতি দাদার ডাক পড়িল। হারমোনিয়ামে জ্যোতি দাদাকে বসাইয়া আমাকে তিনি নূতন গান সবকটি একে একে গাহিতে বলিলেন। কোনো কোনো গান দুবারও গাহিতে হইল। তিনি বলিলেন,
দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত, তবে কবিকে তো তাহারা পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই, তখন আমাকেই সে কাজ করিতে হইবে। এই বলিয়া তিনি একখানি 500 টাকার চেক আমার হাতে দিলেন। এখানে উল্লেখ করা যায়, ইতিপূর্বে ঠাকুর বাড়ির হিসাবপত্র অনুযায়ী একটি তথ্য পাওয়া যাচ্ছে যে কর্তা মহাশয় অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথের সঙ্গীত শ্রবণে তাঁদের গীত শিক্ষক বিষ্ণু চক্রবর্তীকে 5 টাকা পারিতোষিক দেন। তারিখটি হল 1873-এর 3রা অক্টোবর। এরই ফল আমরা দেখি প্রতি বছর মাঘোৎসব বা ভাদ্রোৎসব বা মহর্ষির জন্মদিন উপলক্ষে অজস্র ব্রহ্মসঙ্গীত রচনায়, এবং এরপর থেকে সেই সব গানের অবিসংবাদী গায়ক প্রায়শই রচয়িতা স্বয়ং। 1291 মাঘ বুধবার প্রধান আচার্য মহাশয়ের ভবনের বহিঃপ্রাঙ্গণে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, 3 সমাজের সম্মিলিত উপাসনায় রবীন্দ্রনাথ উদ্বোধন ও সমাপ্তি সঙ্গীত করেন। অন্য গায়ক ছিলেন ত্রৈলোক্যনাথ সান্যাল। সে সময় রবীন্দ্রনাথের এই গানগুলি গীত হয়: অসীম কালো সাগরে, তুমি ছেড়েছিলে, মাঝে মাঝে তব দেখা পাই, দেখা যদি দিলে, দাও হে হৃদয় ভরে দাও, এ কি অন্ধকারে ভারতভূমি। ইতিমধ্যে দ্বিতীয়বার ইউরোপ গেলেন রবীন্দ্রনাথ। 22শে অগস্ট 1890 মেজদা সত্যেন্দ্রনাথ এবং বন্ধু লোকেন পালিতের সঙ্গে যাত্রা করলেন তিনি। ফিরেছিলেন 4 নভেম্বর। আগেরবার ইউরোপে তাঁর কণ্ঠের ততটা সমাদর ঘটেনি। কিছু ক্ষেত্রে তাঁকে রীতিমতো হাস্যকর অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। এই দফায় তার হল না। গায়ক রবীন্দ্রনাথের অন্য এক স্ফুরণ দেখা গেল এবার। মিস মূল নাম্নী এক সঙ্গীতানুরাগিনী তার গানের রসগ্রাহী হয়ে উঠলেন। সুরের ধারায় দুজনের মধ্যে যেন এক ধরনের মনের সম্পর্ক গড়ে উঠল। সে বৃত্তান্ত এই ক্ষেত্রে আলোচনার বিষয় নয়। আপাতত এটুকু জেনে রাখা যাক যে রবীন্দ্রনাথকে তিনি একটি নিজস্ব নাম দিয়েছিলেন, সেও সঙ্গীতেরই নাম। কবিকে তিনি ডাকতেন রবিন অ্যাডেয়ার বলে। কবির গলায় তাঁর প্রিয়তম গানটি ছিল অলি বারবার ফিরে আসে, অলি বারবার ফিরে যায়। গানটি তিনি বারবার শুনতে চাইতেন আর বলতেন, ইটস সো সুইটলি প্রিটি, সো কোয়েন্টলি বিউটিফুল, অ্যান্ড ইট সাউন্ডস সো প্যাথেটিক উইথ ইটস মাইনর নোটস। এই গান শুধু যে মিস মূলকেই মোহিত করেছিল তা নয়, কবির ডায়েরি সাক্ষ্য দিচ্ছে সেবার ইংল্যান্ড প্রবাসী এই গানটি যথেষ্টই সাড়া জাগিয়েছিল। যেমন ব্র্যান্ডের বোনের ওখানে নিমন্ত্রণ ছিল, চমৎকার হার্প এবং পিয়ানো বাজায়। অলি বারবার গানটি তার খুব ভালো লেগেছে। বলছিল যদি আমাদের ওই রকম কতগুলো দিশি গান সালিভানকে শোনায়, তাহলে সে একটা ওরিয়েন্টাল অপেরা লিখতে পারে। সেই সঙ্গে রবীন্দ্রনাথ মজা পাচ্ছেন আরও। আমার কম্পোজিশন শুনে আশ্চর্য, আমি মিউজিকের গ্রামার কিচ্ছু না জেনে কম্পোজ করতে পারি, এতে সে অবাক। রোজনামচার আর একদিনের মন্তব্যে শোনা যাচ্ছে, কুমারী অসওয়াল্ডের বাড়িতে কতগুলো বাংলা গান গাওয়ালে, বিশেষ রকম ভালো লাগলো, বিশেষত অলি বারবারটা। ভরসা করি এর মধ্যে চালাকি কিছু নেই। এবার দেশে ফেরার পালা। ফিরতি জাহাজে রবি ঠাকুরের কণ্ঠের জয় জয়কার। তিনি অলি বারবার তো গাইছেনই, তার সঙ্গে বিভিন্ন বিদেশি গান, গোনোডের সেরেনেড বা ইফ, কখনো আভে মারিয়া, কখনো গুড নাইট। প্রতিক্রিয়া কীরকম? তিনি স্বয়ং লিখছেন, অনেক মেয়ে আমার সঙ্গে আলাপ করলে। গলার জন্য তখন রবীন্দ্রনাথ বিস্তর প্রশংসা পাচ্ছেন। একটি অস্ট্রেলিয়ান যাত্রিনীও রবীন্দ্রনাথের সঙ্গে অল্পে অল্পে গল্প জুড়ে দিলে, এটা রবীন্দ্রনাথই বলছেন। তারপর গান, অনেক রাত পর্যন্ত সেই গানের আসর চলেছিল। উনি লিখছেন, বিস্তর অপরিচিত মেয়ে জানলার ভিতর থেকে মুখ বাড়িয়ে আমাকে বহুল সাধুবাদ দিয়ে গেল। আজ ভাবে বোধ হলো আমার গান এদের বাস্তবিক ভালো লেগেছে। ইন্ডিয়ানের গান বলে কেবলমাত্র বিস্ময় নয়। কি পরিমাণ প্রবল ধারায় সেই তারিফ গায়ক রবীন্দ্রনাথ পেয়েছেন সেই সময়, এখন সে তো বিস্মৃত পুরাণ বলি মনে হয়। I said to God, you sang awfully this evening, but it's a treat to hear you sing. বিদেশি গান গাইছেন, বিদেশিরা বাহবা দিচ্ছেন, সবই ঠিক, কিন্তু চিত্ত আকুল হয়ে আছে নিজের গান, প্রাণের গানের জন্য। ডায়েরি জানাচ্ছে,
লোকেন আমাকে সন্ধ্যের সময় বললে, আমার বাংলা গান শুনতে আজকাল বড় ভালো লাগছে, তুমি কতগুলো বাংলা গান গাও। জ্যোৎস্নার কাছে একটা মায়ের খেলা ছিল, সেইটি নিয়ে প্রথম থেকে একটা একটা করে অনেকগুলো গাওয়া গেল। আমার বেশ লাগছিল, লোকেনেরও ভালো লাগলো। হ্যাঁ, বাংলা গান গাইছেন তিনি। ডায়েরিতে লিখছেন, আজ রাত্রিরেও আমাকে গান গাইতে হলো। তারপরে নিরালায় অন্ধকারে জাহাজের কাঠরা ধরে সমুদ্রের দিকে চেয়ে যখন গুনগুন করে একটা দিশি রাগিনী ভাজছিলাম, ভারী মিষ্টি লাগলো। ইংরেজি গান গেয়ে গেয়ে শ্রান্ত হয়ে গিয়েছিল। হঠাৎ দিশি গানে প্রাণ আকুল হয়ে গেল। যে কথাটি সেই মুহূর্তে অনুভব করলেন রবীন্দ্রনাথ, সেটি হলো, হঠাৎ এই বাংলা সুরটা পিপাসার জলের মতো বোধ হলো। আমি দেখলুম সেই সুরটি সমুদ্রের উপর অন্ধকারের মধ্যে যেরকম প্রসারিত হলো, এমন আর কোনো সুর কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না। 29শে আগস্ট 1894 তারিখে একটি চিঠি লিখছেন রবীন্দ্রনাথ। সেই চিঠিতে একটি গানের কথা আছে। আজ সকালে বসে বসে আমার একটা নতুন গানে সুর দিচ্ছিলাম, একরকম কীর্তনের ধরনের ভৈরবী, কিন্তু তবু ছন্দে ছন্দে গাইতে গাইতে শরীরের সমস্ত রক্তের মধ্যে একটা সঙ্গীতের মাদকতা প্রবেশ করতে থাকে। সমস্ত শরীর এবং সমস্ত মন আগাগোড়া বাজনার যন্ত্রের মতো কম্পিত এবং গুঞ্জরিত হয়ে উঠতে থাকে। কিন্তু এই রকম করে গাইতে গাইতে কাজকর্মের সময় অতিবাহিত হয়ে গেল। প্রুফগুলো পড়ে রইল, দুপুর বেজে গেল। রৌদ্রের আলোক এবং তাপ ক্রমেই তীব্র হয়ে মস্তিষ্কের মধ্যে প্রবেশ করতে লাগলো। আজ আর কিছু হলো না। এখন আমার ভাত কেন এলো না জানিনি। বামুনটাও সকালে ভাতের কাঠি ফেলে সুর বাঁধতে বসেছিল কিনা কে জানে। এই গানটি হলো, এসো এসো ফিরে এসো, বন্ধু হয়ে ফিরে এসো। একদিন কবি নবীনচন্দ্র সেনের বাড়িতে ওই গানটি গেয়েছিলেন তিনি। নবীনচন্দ্র সেই গান শোনার স্মৃতি ধরে রেখেছেন একটি রচনায়। আমরা তখন তাহাকে একটি গান গাইতে অনুরোধ করিয়া হারমোনি ফ্লুট তাহার সামনে দিলাম। তিনি একটি পর্দা কিছুক্ষণ টিপিয়া সুরটি মাত্র স্থির করিয়া যন্ত্র ছাড়িলেন। তারপর একটি নূতন কীর্তন গান গাইতে লাগলেন, এসো এসো ফিরে এসো, বধূ হে ফিরে এসো, আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত, নাথ হে ফিরে এসো। একে এই সুললিত রচনা, অপূর্ব কবিত্ব ও প্রেম ভক্তির উচ্ছ্বাস, তাহাতে রবিবাবুর কামিনী লাঞ্ছিত বংশী বিনিন্দিত মধুর কণ্ঠ। আমার বোধ হইতে লাগিল কণ্ঠ একেবারে গৃহ পূর্ণ করিয়া, ছাদ ভিন্ন করিয়া আকাশ মুখরিত করিতেছি। আজ এই কবি কাহিনীর অন্তিমে আমরা শান্তিনিকেতনের কিছু আশ্রমিকের স্মৃতি থেকে রবি ঠাকুরের গানের গল্প শুনব। আমাদের তাঁকে গান গাইতে দেখা বা সাক্ষাৎ তাঁর গান শোনার সৌভাগ্য তো হয়নি। কিছু মানুষের হয়েছিল, তাদের স্মৃতিও আছে তা নিয়ে। তাদের নিয়ে আমরা আরও পরে আলোচনা করব। আপাতত তাঁদের কয়েকজনের যে স্মৃতি কথা আছে এই নিয়ে, রবীন্দ্রনাথের গান গাওয়া নিয়ে, তাই থেকে আপনাদের কিছু শোনাই। প্রথমটি হলো মমতা দাশগুপ্ত। তিনি লিখছেন, প্রবাহিনীর গানগুলি এসেছিল বন্যার মতন। যেমন যেমন গান রচনা করেছেন, তখনই সন্ধ্যাবেলা আবার আমাদের কাছে গানগুলি নিজে গেয়ে আমাদের সবাইকে শিখিয়েও দিতেন। তার মধ্যে কয়েকটি গানের উল্লেখ করি। আকাশ ভরা সূর্য তারা। আশ্রমের বালক বালিকাদের কণ্ঠে সদ্য শেখা সেই গানে আশ্রমের আকাশ বাতাস শাল বিথি তখন ধ্বনিত হয়ে উঠত। আরেকটি সন্ধ্যার কথা লিখি। জাভা সুমাত্রা বেরিয়ে গুরুদেব ফিরে এসেছেন। একদিন সন্ধ্যাবেলা উত্তরায়ণের সামনে গুরুদেব গুনগুন করে আপন মনে সকরুণ বেনু বাজায় কে যায় গানটি গাইছিলেন। পরে গলা ছেড়েই গানটি তিনি গাইলেন। বলেন, জাভা থেকে ফিরছি, কানে এসে পৌঁছল করুণ বাঁশির সুর। তন্ময় হয়ে ধীরেন বাঁশি বাজিয়ে চলেছে, আমিও তন্ময় হয়ে শুনছি। তখন এই গানটি রচনা করেছিলাম। সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে, বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে। অনেকদিন আগেকার লেখা এই গানটি গুরুদেবকে গাইতে শুনেছিলাম দেহলিতে। কমল বৌঠানকে দেখছেন আর এই গানটি গাইছেন। কমল বৌঠান গুরুদেবের নাত বউ।
দাদামশাই ও নাথবাবুর মধ্যে যে একটি মধুর সম্পর্ক তা দেখে এবং গুরুদেবকে বারবার এই গানটি গাইতে শুনে আমরা আমাদের বালিকা বয়সে খুব কৌতুক বোধ করেছিলাম। গানের ভিতর দিয়ে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকানো যায়, তার এক আশ্চর্য পরিচয় জেগে ওঠে। তখন তারে চিনি, আমি তখন তারে জানি, এই পংক্তি সে সময় অন্য অর্থে সত্য হয়ে ওঠে। আমরা আজকের আসর শেষ করব সেই আলাপের রেশ নিয়ে। কথা দিচ্ছি, তোমার আকাশ তোমার বাতাসে আবার হবে প্রাণের আলাপ, কেবলমাত্র গানে গানে।